নমস্কার, আমি শ্রীপর্ণা। ওয়েলকাম টু মাই ভিডিও। আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি যেখানে আমি আলোচনা করব যে বিভিন্ন সিচুয়েশন বেসড কোশ্চেনকে, কারণ সিচুয়েশন বেসড কোশ্চেন খুব একটা চেনা পরিচিত তো হয় না। আপনারা এত প্রিপারেশনের পরেও সেই দিন সেই মুহূর্তে আপনাদের সামনে পরিবেশটা ঠিক কেমন হবে, কি প্রশ্ন হবে তা বলা যায় না, কিন্তু তার জন্য মেন্টাল একটা প্ল্যানিং বা প্রিপারেশন অবশ্যই রাখা যেতে পারে। সেই নিয়ে আজকের আলোচনাটা করব, কিন্তু তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে, যাতে করে আপনারা এই ধরনের যত ভিডিও আমি দিয়েছি, ডেমো ক্লাস দিয়েছি বা আগামীতে দেব, সেগুলো আপনারা খুব চটজলদি পেয়ে যান। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। যে আজকে সিচুয়েশন বেসড কোয়েশ্চেনকে আমি হ্যান্ডেল করার জন্য প্রথমেই কতগুলো জিনিস আলোচনা করব। সেটা হচ্ছে যে প্রথমে যেটা কিনা কোনো একটা কোয়েশ্চেন আপনাকে যখন দেবে তখন আপনি দুটো কমন ব্যাপার, বা দুটো বলা ভুল, চারটি কমন ব্যাপার যদি মেনটেন করতে পারেন তাহলে পরে আপনার উত্তরটা অনেক সুন্দর হয়ে উঠতে পারে আমার মনে হয়। এক তো হচ্ছে কোশ্চেনটাকে আগে ভালো করে শুনবেন। সেই ছোটবেলায় আমাদের বলা হতো যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ঠিক তেমনি আমি বলবো, শুনিয়া দেবেন উত্তর, উত্তর দিয়ে ভাববেন না। কারণ প্রশ্নটা কি করতে চেষ্টা করেছে ওনারা সেটা বোঝা খুব জরুরি, কিন্তু আদারওয়াইজ মানে উত্তরটা ঠিক হবে না, ওনারাও স্যাটিসফাইড হবেন না, ফলে নাম্বারটাও ভালো হবে না। তাহলে মুখে একটু স্বল্প হাসি রাখুন উত্তরটা দেওয়ার সময়, চোখে চোখ রাখুন যিনি প্রশ্ন করেছেন তার দিকে, মাঝে মাঝে অন্য মেম্বারদের দিকেও, এবং গলার ভয়েসটিকে লাউড রাখুন, স্পষ্ট রাখুন। সাথে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে কোনো উত্তরকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। মানে ধরুন আমায় যদি প্রশ্ন করে যে চারিদিকে যে এখন এত গৃহশিক্ষকতার রমরমা, এই গৃহশিক্ষকতা এত কেন বলে আপনি মনে করছেন, তাহলে আমরা কি বলবো, বা কোশ্চেনটা এরকম করেও হয়, আমি অনেক মকে জিজ্ঞাসা করে থাকি যে আচ্ছা, এত যে গৃহশিক্ষকতা চারিদিকে দেখা যাচ্ছে, বা আপনিও তো গৃহশিক্ষক বললেন, তাহলে কি স্কুলে টিচাররা ঠিক করে পড়াচ্ছেন না? তাহলে এই ধরনের ধরুন উত্তর, একটা হঠাৎ করে আসা প্রশ্ন, আমি যদি একটু হাসি মুখে চোখে চোখটা রেখে গলার ভয়েসটিকে স্পষ্টভাবে একটু এভাবে বলি যে স্যার, ম্যাডাম, প্রথমত আমার মনে হয় যে শিক্ষকরা এখন প্রত্যেকে ট্রেন্ড, তারা খুব ভালো করে পড়াচ্ছেন, কিন্তু আমাদের এমন অনেক স্টুডেন্ট আছে, শিক্ষার্থীরা আছে যারা ফার্স্ট জেনারেশন লার্নার, তাদের বাড়িতে দেখানোর মতো, সাহায্য করার মতো কেউ নেই, সেই কারণে গৃহশিক্ষকরা অনেক বেশি উপযোগী। আর দ্বিতীয়ত আমার মনে হয় যে এমনও অনেক স্টুডেন্টস আছে যাদের বাবা মা উভয়ে কাজে বেরিয়ে যান, ফলে সময় দিতে পারেন না, সেখানেও গৃহশিক্ষকদের প্রয়োজনীয়তা আছে। এবং তৃতীয়ত আমার মনে হয় যে বিভিন্ন স্কুলে বর্তমানে শিক্ষক ছাত্র যে অনুপাত সেটি ঠিক নেই, ফলে যে শিক্ষা দান বা শিক্ষা তাদের গ্রহণ করার কথা, সেটা অনেকটা অভাব ঘটছে। সেই অভাব মেটাতে অনেক সময় গৃহশিক্ষকতার প্রয়োজন পড়তে পারে। তাহলে একটু ভেবে দেখবেন যে আমি একটা প্রশ্নকে হঠাৎ করে পাওয়ার পরে উত্তরটা দেওয়ার একটা সময়ও যেমন পেয়ে যাচ্ছি, উত্তরটা একটা স্ট্রাকচার হচ্ছে এবং সুন্দরভাবে হচ্ছে, যে প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত। অবশ্যই চতুর্থতে যাবেন না, যে কোনো উত্তর হয় তিনটের মধ্যেই রাখবেন বা তার কমই রাখবেন, চেষ্টা করবেন। নেক্সট কি বলতে চেষ্টা করছি, যে মানবিক এবং প্রফেশনাল এই দুটোকে ব্যালেন্স করতে হবে। মানে ধরুন এরকম কিছু কোশ্চেন এলো, ধরুন বললো যে এই কোশ্চেনটাও খুব করে থাকেন অনেকে, বর্তমানে দেখছি, সেটা হচ্ছে যে ধরুন কোনো শিক্ষার্থী ক্লাসরুমে তার শৌচ কার্য করে ফেলেছে, বা বলা যায় হয়তো পটি করে ফেলেছে, তাহলে আপনি কি করবেন? তাহলে এরকম একটা জায়গায় জানি না, বিভিন্ন বই বা বিভিন্ন জায়গায় যে উত্তরটা হয়তো দেওয়া থাকে, সেটা হচ্ছে যে আমি আমার প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করব এবং তারপরে পরিস্থিতি যা হবে তাই করব, বা অভিভাবকের সঙ্গে যোগাযোগ করব, তারপরে যা হবে তাই করব। কিন্তু আমার মনে হয় যে এই ধরনের প্রশ্ন, যেখানে আপনার বাচ্চার সাথে রিলেটেড কিছু প্রশ্ন শিক্ষার্থীদের সাথে, সেই জায়গায় আপনি প্রথম লাইনটা একটু মানবিক হয়ে বলুন। মানে এটা তো খুব স্বাভাবিক যে একটি শিশু যদি এরকম একটা অবস্থায় পড়ে,
বা পড়ে গিয়ে কেটে যায়, রক্তপাত হয়, অনেক কিছুই হতে পারে, সবার আগে কিন্তু সে তার মা বাবা নেই কাছে এই অভাবটাকে ফিল করে। এটা বাস্তব। তাহলে আপনার উত্তরটা যদি এরকম হয় যে আমি শিশুটিকে কি করব, তার বাবা মার হয়ে যত্ন নেওয়ার চেষ্টা করব, বা তাকে হীনমন্যতা যাতে সে না বোধ করে সেটির চেষ্টা করব, যে ঠিক আছে আমি আছি, আমি তোমার চিন্তা করার দরকার নেই, আমি তোমার মা বাবাকে খবর দিচ্ছি। তাহলে বিষয়টা তো এভাবে বলবেন না, উত্তরটা সাজানো তাহলে কিভাবে যেতে পারে, ওই যে শৌচ কার্যে এরকমটা বলা যেতে পারে যে আমি প্রথমেই তাকে বলবো যে চিন্তার কিছু নেই, ভয়ের কিছু নেই, আমি আছি। এবং এরপরে আমার যেহেতু বাকি শিক্ষার্থীরা রয়েছে ক্লাসে, তাই আমি চেষ্টা করব আমার প্রধান শিক্ষককে খুব তাড়াতাড়ি খবরটি পৌঁছে দেওয়ার, যাতে তার বাড়ি অবধি খবরটি তাড়াতাড়ি যায়, তারা আসতে পারে। এবং পাশাপাশি আমার প্রয়োজন পড়লে আমার যে এসএইচজি গ্রুপের যে দিদিরা বা মিড ডে মিল যারা রান্না করেন তাদের কিছুটা সাহায্য আমি অবশ্যই নিতে পারি। তাহলে এই ধরনের প্রশ্নতে প্রথমে একটু মানবিক হন, তারপরে প্রফেশনাল হন, অর্থাৎ যে কোনো কাজেই প্রথমে কি করব, আমরা প্রধান শিক্ষককে জানাবো এবং আমার যে আরো এটি থাকবে তাদের সঙ্গে আলোচনা করে একটি সিদ্ধান্ত নেব। এই জায়গায় আমরা যেতে পারি। নেক্সট যেটা, সেটা হচ্ছে কোনো যদি বিতর্কিত বা রাজনৈতিক লিঙ্ক করা প্রশ্ন হয়, এবং এই সব ক্ষেত্রে আমরা যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের অনেক সময় অনেক রাগ থাকে, অনেক কিছুর উপর অভিমান থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে ভেতর বলে একটা কথা, মুখ বলতে পারে না, ফলে একটা দ্বন্দ্ব তৈরি হয়। যদিও সেটা সবার ক্ষেত্রে নয়, তবুও। তো এই ধরনের প্রশ্নতে আমরা কিন্তু কি করব, আমরা বেশি ডিপে যাব না, একটু বেরিয়ে আসার চেষ্টা করব, খুব মানে একটা সুচারু ভঙ্গিতে। যেমন ধরুন আমি যদি বলি, এরকম যদি প্রশ্ন হয় যে এই যে চারিদিকে চাকরি নিয়ে এত দুর্নীতি হচ্ছে, এই নিয়ে আপনার মতামত কি? তাহলে বুঝতেই পারছেন উত্তরটা খুব ভারী, কিন্তু উত্তরটা সুন্দর করে দেওয়াটাও খুব ভারী। আমার মতে এই ধরনের উত্তরকে আপনি এভাবে দিতে পারেন যে হ্যাঁ স্যার, কিছু ব্যতিক্রমী ঘটনা আমরা শুনেছি, অবশ্যই শুনে থাকি, তবে আমার দৃঢ় বিশ্বাস আছে আমার সরকার, আমার প্রশাসন এবং বিচার ব্যবস্থার উপর। আশা করি সেই সমস্যা থেকে আমরা মুক্ত হতে পারবো এবং বাদবাকি যে দিকগুলি সেগুলি এখনো অনেকটাই স্বচ্ছ, এবং আগামীতেও এই স্বচ্ছতা 100% হবে। এভাবে আপনি বেরিয়ে আসতে পারেন জায়গাটির থেকে, কারণ আপনি বিতর্ক করতে যাননি, কিন্তু আপনি একটা মানুষ হয়ে আর একটা মানুষের সঙ্গে কথোপকথন করতে গেছেন। যাই হোক, এটা আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নেবেন। নেক্সট যেটা, সেটা হচ্ছে যে মতামত এবং দ্বন্দ্ব। মানে কিছু প্রশ্নের উত্তর হয় আপনি আপনার মতামতটি দেবেন, সেটা তাদের ভালো লাগতেও পারে, নাও পারে, কিন্তু সেটা যদি কোনো কনফ্লিক্টের জায়গা না থাকে, আপনার মতামত চেয়েছে আপনি দিতেই পারেন, কিন্তু তারা হয়তো দ্বন্দ্ব তৈরি করতে পারে। যেমন আমি আপনাকে বলি একটা প্রশ্ন, যে এই প্রশ্নটা আমাকে হয়তো করেছিল অনেকেই কমেন্ট বক্সে, যে সরকারি যারা শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের কি একটি নির্দিষ্ট পোশাক হওয়া উচিত অন্যান্য অনেক পেশার মতোই? আপনার মতামত কি? এবার এটা মতামত চেয়েছে, আমি আমার একটা উত্তর দিই, সেটা হচ্ছে যে শিক্ষকতা পেশা এবং অন্য অনেক পেশার মধ্যে একটা বিস্তর ফারাক আছে। শিক্ষকতা শুধুই একটি পেশা নয়, একটি সেবা, যে সেবা অন্যান্য পেশাকে জন্ম দেয়। এবং একটি শিশু তার বাড়ির যে চেনা গণ্ডি থেকে বেরিয়ে প্রথম যেখানে পা রাখে সেটা হলো তার বিদ্যালয়, এবং সেই বিদ্যালয়টি যদি খুব যান্ত্রিক হয়ে যায় তাহলে কিন্তু তার যে সেই নিবিড় বন্ধন সেটি হবে না। কিন্তু যখন শিক্ষক শিক্ষিকারা নর্মালি আসেন, অর্থাৎ তার মা বাবাও যেমন বাড়িতে একটা আটপৌরে শাড়ি পরেন, কুর্তা পাঞ্জাবি পরেন, ঠিক তেমনি শিক্ষক শিক্ষিকারাও যদি নর্মালি আসে, তাহলে হয়তো কোথাও এই শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থাতে
শিশুর সঙ্গে শিক্ষক বা শিক্ষিকার মেলবন্ধন হতে বাধা কম হবে। এটা আমার মতামত। তাই যে কি মতামত না, হয়তো আমার মতামতটা এরকম হলো যে পোশাকের প্রয়োজন নেই। হতেই পারে অনেকে বলতে পারে যে পোশাকের প্রয়োজন আছে, তাদের উত্তর এরকমটা হতেই পারে যে হ্যাঁ, পোশাক হলে ভালোই হয়, যে শিশু শিক্ষার্থীরা তারাও যেমন একটি পোশাক পরে নির্দিষ্ট, তারাও দেখবে যে তারা যদি ভালোভাবে পড়াশোনা করে সুন্দর একজন সুনাগরিক হয়ে এরকমই একজন শিক্ষক বা শিক্ষিকা হয়, তাহলে তারাও সেই বস্ত্রের বা সেই পোশাকের অধিকারী হবে। সেটাও একটা পজিটিভ রিইনফোর্সমেন্ট। উত্তর যাই হোক না কেন, আপনার মতামত আপনি দিতেই পারেন। এবার যেটা তার বিপরীত কথাটি বলে ইন্টারভিউয়াররা দ্বন্দ্বে ফেলতে পারেন যে তাহলে কি এটা ভুল, তখন আপনি বলতে পারেন না স্যার, আমি শুধু আমার মতামত দিলাম, অবশ্যই এমন নয় যে এটা ভুল। বোঝা গেল কথাটা? নেক্সট হচ্ছে যে আচ্ছা, এত যে লম্বা উত্তর বললাম, এগুলো আপনারা আপনাদের মতো ছোট করে নেবেন। আমি আলোচনার মাধ্যম হিসাবে এভাবে গল্পের ছলে আপনাদের বলছি। নেক্সট হচ্ছে কিছু মাথায় আসছে না। আচ্ছা, এই যে প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত যাই উত্তর দেবেন সেটা চেষ্টা করবেন 30 থেকে 40 সেকেন্ডের ভেতরে দিয়ে দেওয়ার, যে কোনো ছোট করে দেবেন। এরপরে ওখান থেকে যদি ওরা আবার জিজ্ঞাসা করে ক্রস করে তাহলে আবার দেবেন উত্তর, ঠিক আছে? কিন্তু একেবারে লম্বা উত্তরটা দেবেন না, কোনো ইকোনমিক ফ্যামিলি প্রবলেমকে টেনে আনবেন না অযথা। আচ্ছা, কিছু মাথায় আসছে না, তৈরি করে আসেনি, যেটা আমি অনেকটা দেখলাম কিছু মক ইন্টারভিউ নিতে গিয়ে। আমার চেনা পরিচিত যারা আছে, এরকম কিছু প্রশ্ন দিলাম, তারা বললো যে কিছু মাথায় আসছে না দিদি, বা ম্যাডাম কিছু মাথায় আসছে না, তৈরি করে আসেনি বাড়ির থেকে। এবার সিচুয়েশন বেসড কোশ্চেন, এটা তো টপিক বেসড নয়, নির্দিষ্ট নয় যে জলের ফর্মুলা কি H2O, এরকম তো নয়। এটা তো আপনার মতামত, আপনার চিন্তা শক্তির বিচার করছে তারা। তাহলে সিচুয়েশন বেসড কোশ্চেনের এরকম উত্তর কিন্তু দেওয়া যাবে না। আপনার সেই মুহূর্তে যা মাথায় আসছে আপনার ভাবনা চিন্তায়, সেটিকে সুন্দরভাবে হাসি মুখে স্পষ্টভাবে দেওয়ার চেষ্টা করতে হবে। আচ্ছা, নেক্সট কি স্ট্যাটিক কোশ্চেন্স, মানে সিচুয়েশন বেসড কোশ্চেনের মধ্যেও একটা পার্ট থাকে যেটা খুব স্ট্যাটিক টাইপের। মানে ধরুন আপনাকে বললো যে আপনার 3টে দুর্বলতা বলুন, বা আপনার 2টি দুর্বলতা বলুন। এই স্ট্যাটিক কোয়েশ্চেনগুলো কিন্তু আপনারা ভেতরে তৈরি করে যাবেন। এগুলো আমরা প্রত্যেকে কম বেশি তৈরি করেছি। যেমন আজকে যদি আমায় বলতো এটা যে আপনার 2টি দুর্বলতা বলুন, তাহলে আমি এরকম বলতেই পারি যে আমি খুব স্পষ্ট এবং সত্য বক্তা, সবসময় সত্যি কথা বলতে পছন্দ করি স্পষ্টভাবে। আর দ্বিতীয়টি হলো স্যার, আমি কোনো সমস্যা যতক্ষণ না সমাধান হয় ততক্ষণ সেটির উপর কাজ করে যাই। বিশেষ করে যখন আমি শিশু শিক্ষার্থীদেরকে পড়াতে বসি, তারা যতক্ষণ না বোঝে আমি ততক্ষণ সেটি বোঝানোর জন্য বিভিন্ন অ্যাপ্রোচ নিয়ে থাকি। তো এই ধরনের উত্তর আপনারা আপনাদের মতো তৈরি করতে পারেন। কিন্তু অনেকে একটা প্রশ্নের এই উত্তরে দেখেছি বলে যে আমি সবাইকে খুব চটজলদি বিশ্বাস করে নিই। এগুলো একটু বিতর্কিত, কারণ টিচার, শিক্ষক, সে কি তাহলে তার শিক্ষার্থীদের বিশ্বাস করবে না? বিশ্বাসই তো হবে। মানে আর একটা কোয়েশ্চেন হয় যে একজন শিক্ষকের সব থেকে বড় চ্যালেঞ্জ কি? আমার মতে শিক্ষার্থীদের বিশ্বাস অর্জন করা। আমি যদি শিক্ষার্থীদের বিশ্বাস অর্জন করতে পারি, আপনারা যদি পারেন, তাহলে আপনারা যা বলবেন ওরা তাই করবে, পাঠদান অনেক সহজ হবে। আচ্ছা, নেক্সট কি ধন্যবাদ প্রদান। এই ধন্যবাদ প্রদান নিয়ে অনেকে আমায় পার্সোনালি মেসেজ করেছে। দেখুন, অনেকের অনেক মতামত থাকতেই পারে। আমাকে ঠিক ভাবছি বলে তারা ভুল, তা কখনো নয় কিন্তু। বা তারা তাদেরটা ঠিক ভাবছে বলে আমি ভুল, এরকমটাও নয়। তবে আমার মনে হয় প্রত্যেক কথায় কথায় ধন্যবাদ না দিলেই ভালো হয়। কারণ ওখানে আপনি একজন ব্যক্তি, নাগরিক, কিছু 3জন বসে থাকা নাগরিকের সঙ্গে 2টো অপরিচিত দল কথাবার্তা বলবে। সেটা যতটা সুন্দর স্মুথ হয়, আমার মনে হয় ইন্টারভিউটা ততটাই ভালো হয়। এখন প্রতি কথায় কথায় যদি ধন্যবাদ দেন, তাহলে এটা পুরোটাই খুব রোবোটিক হয়ে যাবে। অনেকটা সেই আমরা যখন মানে সার্ভিস সেন্টারে ফোন করি, এক দাবাইয়ে, দো দাবাইয়ে, একই ভাবে বলতে থাকে থ্যাংক ইউ বা এইসব। তো আমার মনে হয় প্রতি কথায় ধন্যবাদ না দেওয়াই ভালো।
আপনি যখন এন্ট্রি করলেন, জিজ্ঞাসা করলেন যে আমি কি ভেতরে আসতে পারি, ওনারা বলবেন আসুন। স্ট্রেটলি আপনি এলেন, চেয়ারের পাশে দাঁড়ালেন এবং তাদেরকে গ্রিট করলেন। সেটা গুড মর্নিং হতে পারে, গুড আফটারনুন হতে পারে, নমস্কার হতে পারে, যা করবেন। করার পরে দাঁড়াবেন। তারা যখন বলবেন যে বসুন, আপনি আগে বসবেন সোজাভাবে, তারপরে ধন্যবাদ জানাবেন বা থ্যাংক ইউ, যেটা খুশি বলতে পারেন। তারপরে আপনারা নর্মাল কথোপকথন করবেন। সব শেষে যখন ঘর থেকে বেরিয়ে যাবেন, তখন আরেকবার ধন্যবাদ বলে আপনি অবশ্যই বেরোতে পারেন। তো এটা আমার মতামত, মানতেই হবে এমন না, আমি আমারটা বললাম। তো চলুন, এই ছিল আজকের সিচুয়েশন বেসড কোয়েশ্চেন হ্যান্ডেলিং এর কিছু কথা। জানি না কোনো উপকারে লাগলো কিনা। আর কিছু কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, চেষ্টা করব জানানোর। ডেমো সংক্রান্ত একটি ভিডিও দিয়েছিলাম, যার কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট করেছেন, জানতে চেয়েছেন, সেটি নিয়েও আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি, সেই প্রশ্নগুলো উত্তর নিয়ে। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং প্রত্যেককে বলবো যদি ভিডিওটি উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সবার প্রিপারেশন খুব ভালো হোক, আশা করি খুব ভালো হচ্ছে এবং অল দ্য বেস্ট প্রত্যেককে। আর সবশেষে অবশ্যই বলবো সেই কথাটা যেটা আমি সব সময় বলে থাকি, যে অলওয়েজ বি পজিটিভ।